বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা আমার মুজিবীয় সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আগামীকাল এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে আমি বাংলাদেশের জনগণ এবং বিশ্বের বাংলা ভাষাভাষীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার টিকাতলির কেএম দাস লেনে ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেসে তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের আত্মপ্রকাশ করে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন টাঙ্গাইলের শামসুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তরুণ উদীয়মান নেতা শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের প্রতিষ্ঠার এই আনন্দঘন মুহূর্তে আমি শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি বাঙালি জাতির ১০০০ বছরের শ্রেষ্ঠ সন্তান, আমাদের সুমহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি, যারা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুর রহমানকে আজকে স্মরণ করছি। আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যারা ১৯৭১ সালে মায়ের আঁচল পিতার বাহুবেষ্ট নিচে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যে ৩০ লক্ষ মানুষ আত্মহুতি দিয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যে মা বোনেরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের স্বাধীনতার জন্য নিজের সম্ভ্রম বিলিয়ে দিয়েছে, সেই ২ লক্ষ মা বোনকে শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধাপদে স্মরণ করছি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যেই ৪ জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, মনসুর আলীকে আজকে স্মরণ করছি। আমি স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে যে মহিষী নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যিনি স্বাধিকার থেকে স্বাধীনতা পর্যন্ত এর পরবর্তী পর্যায়ে দেশ গড়ার কাজে ছায়ার মতো বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন সেই বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিবকে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
1975 সালের 15 আগস্ট কালো রাত্রিটি নৃশংসভাবে যাদেরকে হত্যা করেছে শহীদ শেখ কামাল, শহীদ শেখ জামাল, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল, শহীদ শেখ ফজলুল হক মনি, শহীদ আব্দুর রব সেনিয়াবাদ, শহীদ শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর 2 পুত্রবধূ সহ 1975 সালের 15 আগস্ট যে 18 জনকে হত্যা করেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি স্মরণ করছি যারা 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে দায়িত্ব পালন করেছে, আজকে অনেকেই আমাদের মাঝে বেঁচে নেই। মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ আওয়ামী লীগের যিনি দুঃসময়ের কাণ্ডারি, জিল্লুর রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, বাংলাদেশের শ্রেষ্ঠ পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আলী আশরাফ, মোহাম্মদ নাসিম সহ আমাদের দলের অগণিত নেতার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা স্বাধিকার থেকে স্বাধীনতা পর্যন্ত নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি স্বাধিকার থেকে স্বাধীনতা পর্যন্ত এর পরবর্তী পর্যায়ে দেশ মাতৃকার ঋণ পরিশোধ করার জন্য যারা আত্মাহুতি দিয়ে গেছেন, আমি তাদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি স্মরণ করছি 2024 সালের 5 আগস্ট থেকে আজকে অবধি বাংলাদেশের বিভিন্ন কারাগারে রায় রমেশ চন্দ্র, নুরুল মজিদ হুমায়ুন সহ যে 700 জন আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে, তাদের প্রতি আজকে স্মরণ করতে হবে। আজকে সহমর্মিতা জ্ঞাপন করছি যারা 2005 সালের পর থেকে আজকে অবধি আমাদের 4 লক্ষাধিক নেতাকর্মী কারাগারের অন্ধপ্রকোষ্ঠে শ্বেত সন্ত্রাসের ভিতর দিয়ে আজকে দিনাতিপাত করছে। সেই সকল কারাবন্দীদের প্রতি আজকে সহমর্মিতা জ্ঞাপন করছি। আমি
গত 3 দিন আগে যে অডিও আমি করেছিলাম, সে অডিওতে আমি কোম্পানিগঞ্জের ত্যাগী আওয়ামী লীগ নেতাদের স্মরণ করেছিলাম। সেখানে 7টি নাম আমার মনে ছিল না, আমি তাদেরকে স্মরণ করতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি 2 জনের নাম কিন্তু এর আগের অডিওতে আমি বলেছিলাম। একজন সাবেক 2 ব্যাটের এমপি আবু নাসির চৌধুরী সাহেব এবং কোম্পানিগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার নবী ভাইয়ের নাম বলা হয়েছে। তারপরেও আজকে আমি আবারও এই প্রতিষ্ঠার শুভলগ্নে ওনাদেরকে স্মরণ করব। আমাদের 2 বারের এমপি, সাবেক এমপি আবু নাসির চৌধুরী সাহেব, আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার নবী ভাই, আমাদের রামপুরের ত্যাগী নেতা আবু তাহের কোম্পানি সাহেব, আমাদের দলের অনেক ত্যাগী নেতাদের মধ্যে একজন হচ্ছে চোরাচারীর আহমেদুল্লাহ লাখি, জলপাপতির নুরুল আলম শাসী, জলপাপতির নুরুল হুদা চেয়ারম্যান, এদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আরেকটি বিষয় আজকে এখানে উল্লেখ করতে হয়, সেটি হচ্ছে আমাদের কোম্পানিগঞ্জে 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর যারা এ দলের নেতৃত্ব দিয়েছে, দলকে সংগঠিত করেছে, তা যারা এখনো জীবিত আছেন, তাদের নামগুলো আমার একটা রাজনৈতিক জীবনের ইতিহাস আমি লিখেছি। সেই ইতিহাসে তাদের বিশেষ করে ত্যাগী নেতাদের নাম এসেছে। সেগুলো কিছুদিনের মধ্যে আমি প্রকাশ করব। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামক রাষ্ট্রটির জন্ম হয়েছিল। পাকিস্তান সৃষ্টির প্রথম থেকে পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষগুলোকে শোষণ শাসনের পাশে আবদ্ধ করল। একটা জাতিকে ধ্বংস করতে হলে সে জাতির ভাষা, সংস্কৃতি, কৃষ্টির উপর প্রথম আঘাত আনতে হয়। তারা আমাদের ভাষার উপর প্রথম আঘাত এনেছে। ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1948 সালের 16 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের আত্মপ্রকাশ ঘটে। ছাত্রলীগ প্রতিষ্ঠার পর একই উদ্দেশ্যে 1949 সালের 23শে জুন তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ আত্মপ্রকাশ করেছে।
প্রিয় বন্ধুরা, আপনারা ভালোভাবেই জানেন এরপর আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য শুরু হলো আন্দোলন। সে আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল কারাগারে। সেই আন্দোলনে 1952 সালের আন্দোলনে শফিক, রফিক, সালাম, বরকত সহ অনেকের রক্তের বিনিময়ে আমরা 1956 সালে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে পেয়েছি পাকিস্তানের সংবিধানে। এরপর আপনারা জানেন 54 সালে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে প্রগতিশীল সকল দলগুলোর সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছে। যুক্তফ্রন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একে ফজলুল হক সাহেবকে মুখ্যমন্ত্রী করা হয়। সেই মন্ত্রিপরিষদের কৃষি, বন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান তরুণ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাত্র 2 মাসের ব্যবধানে যুক্তফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তান। এরপরে আপনারা জানেন 1958 সালে আইয়ুব খান ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে দিয়ে বাংলাদেশে সামরিক শাসন জারি করে। এর কিছু দিনের মধ্যেই আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে সরিয়ে তিনি পাকিস্তানের ক্ষমতার কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নেন। এরপরে আবারও পাকিস্তানিদের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগারে নিক্ষেপ করা হয়। 1962 সালে শরীফ শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। সেই আন্দোলনে জীবন দিয়েছেন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল সহ অনেকে। এরই মধ্যে 1955 সালে আওয়ামী লীগের সম্মেলনে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের আত্মপ্রকাশ ঘটে। অনেক চড়াই উত্তরাইয়ের পর আপনারা জানেন
1966 সালে বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফা ঘোষণা করেন। 6 দফাকে বাঙালি জাতির মুক্তি সনদ হিসাবে অভিহিত করা হয়। 6 দফা যখন সারা বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠল, তখন পশ্চিমা শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমান ও কিছু সামরিক বেসামরিক সরকারি কর্মকর্তাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় দিয়েছিল। এরপরে শুরু হয়েছে আন্দোলন। 1969 সালে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমদ সাহেবের নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমান ও সামরিক বেসামরিক কর্মকর্তাদেরকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে অব্যাহতি দিতে বাধ্য হয়। এরপরেই আপনারা জানেন, ডাকসুর ভিপি তোফায়েল আহমদ সাহেব বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু হিসেবে ঘোষণা করেন। আইয়ুব খানের পতন হল, ইয়াহিয়া খান ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করে। এরপরে আন্দোলনের মুখে ইয়াহিয়া খান নির্বাচন দিতে বাধ্য হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও ইয়াহিয়া খান ক্ষমতা ছেড়ে দেয়নি। শুরু হলো ষড়যন্ত্র, চক্রান্ত। সেজন্য বঙ্গবন্ধু 1971 সালের 7 মার্চ ঐতিহাসিক তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে সরোয়ার্দী উদ্যানে ভাষণ দিতে গিয়ে বলেছেন, যার যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবিলা করো, আমাদেরকে দাবায় রাখতে পারবে না। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এ ঘোষণার পর শুরু হলো সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলন। 1971 সালের 25 মার্চ রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের মিয়ান আলী কারাগারে নিক্ষেপ করা হয়। বঙ্গবন্ধু গ্রেপ্তারের পূর্বে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছে। সে ঘোষণা 26 তারিখ চট্টগ্রাম বেতারকেন্দ্র থেকে চট্টগ্রামের অবিসংবাদিত নেতা এম এ হান্নান সেই ঘোষণা পাঠ করেন। এরপরে আপনারা জানেন, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের স্বাধীনতার পিছনে যিনি সর্বাধিক ভূমিকা পালন করেছেন, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী
লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমি আজকে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রতি। আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর প্রতি। আমি স্মরণ করছি 1971 মুক্তিযুদ্ধের সময় যিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং পরবর্তী পর্যায়ে জেড ফোর্সের প্রধান ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি যে সকল মুক্তিযোদ্ধারা সেদিন সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেজর মীর শওকত আলী, মেজর সিআর দত্ত, আরেকজন সেক্টর কমান্ডার যিনি মুক্তিযুদ্ধের সময় একটা পা হারিয়েছেন কর্নেল আবু তাহের সহ সকল সেক্টর কমান্ডারদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সকলেই জানি 1971 সালে মুক্তিযুদ্ধের পর আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে ছেড়ে দিতে বাধ্য হওয়া। বাংলার মাটিতে বঙ্গবন্ধু ফিরে এসে এক সম্বর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু ঘোষণা করলেন, আমি আর রক্তপাত দেখতে চাই না। আসুন আমরা সবাই মিলে এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে গড়ে তুলি। কিন্তু শুরু হলো ষড়যন্ত্র। মুক্তিযুদ্ধের একটা অংশ ও স্বাধীনতা বিরোধী চক্র ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে গুপ্ত হত্যা, রাহাজানি, ডাকাতি, চিন্তায়, ঈদের মাঠে এমপিকে হত্যা, পাটের গুদামে আগুন লাগানো শুরু করল। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ফসল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবং মুক্তিযোদ্ধাদের যে অঙ্গীকার, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম করেছিল। এটা কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, এটা সকল দল পেশার লোকদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের সদস্য কিন্তু জিয়াউর রহমান হয়েছিল। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের মাধ্যমে বঙ্গবন্ধু যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ডাক দিল, বঙ্গবন্ধু যখন ঘোষণা করলেন সেলির আলমদের পরিণতিতে শেখ মুজিব কখনো মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবে না, বঙ্গবন্ধু যখন ঘোষণা করলেন বিশ্ব দুই শ্রেণীতে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিত মানুষের পক্ষে আছি, বঙ্গবন্ধু যখন ঘোষণা করলেন আমি 3 তালার মানুষগুলোকে 1 তালায় আনতে চাই আর বস্তির মানুষগুলোকে আমি 1 তালায় আনতে চাই, তখন এদেশের ধনিক শ্রেণী মনে করেছে বঙ্গবন্ধুর এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি যদি বাংলার মাটিতে বাস্তবায়িত হয় তাহলে কখনো শেখ মুজিব সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরানো যাবে না। তাই ষড়যন্ত্র শুরু করল। ষড়যন্ত্র করে 1975 সালের মার্কিন সাম্রাজ্যবাদের পদলেহী কুত্তা মোস্তাকের নেতৃত্বে ভাটিয়া
জল্লাদেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। এরপরে 1975 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল, তাজউদ্দিন, কামরুজ্জামান ও মনসুর আলীকে হত্যা করেছে। হত্যা ডেকে আনে। জিয়াউর রহমান যদি কুখ্যাত ইন্ডিমিটি অর্ডিন্যান্স, যে অর্ডিন্যান্স অধ্যাদেশের মাধ্যমে জারি করেছিল খন্দকার মোস্তাক, খুনি খন্দকার মোস্তাক, সেই অধ্যাদেশটা যদি আইনে পরিণত না করত এবং বঙ্গবন্ধুর বিচার যদি করতেন, তাহলে 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে জীবন দিতে হতো না। যে বিপদগামী সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই বিপদগামী সেনা কর্মকর্তারা জিয়াউর রহমানকে হত্যা করেছে। প্রিয় বন্ধুরা, আমি এ প্রসঙ্গে আর কথা বাড়াবো না। এরপর আওয়ামী লীগের উপর অনেক অত্যাচার ও বিচার জুলুম হয়েছে। নেত্রীকে বারবার জেলে যেতে হয়েছে, দলের অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার 21 বছর হয়নি। বিভিন্ন চড়াই উত্তরের পর 1996 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতা আসার পর কুখ্যাত ইন্ডিমিটি অর্ডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধু ও জেল হত্যার বিচারের পথ প্রশস্ত করেছিল। এরপরে 2008 সালে ক্ষমতা আসার পর দেশরত্ন শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছিল, যে বিচার 2024 সালের 5 অগাস্ট পর্যন্ত চলমান ছিল। প্রিয় দেশবাসী, এরপর 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, সে উন্নয়ন বিশ্ব মানবতার নেত্রী শেখ হাসিনা মিয়ানমারের প্রায় 13 লক্ষ শরণার্থীকে, রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে। বিশ্বের অনেক শক্তিশালী দেশ সহযোগিতা করেছে, সহমর্মিতা করেছে, কিন্তু কেউই 1 লক্ষ রোহিঙ্গা নিয়ে তাদের দেশে পুনর্বাসন করেনি। জননেত্রী শেখ হাসিনা প্রায় 13 লক্ষ রোহিঙ্গাকে পুনর্বাসন করেছে। মানবতার মা শেখ হাসিনা
4 লক্ষাধিক গরিব মানুষের মধ্যে বিনা পয়সায় ঘর দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, আজকে তারেক জিয়া খাল কাটার নামে খালের মাটি দিয়ে যে গৃহহীনদেরকে আমার নেত্রী শেখ হাসিনা গৃহ দিয়েছিল, সেই গৃহ মধ্যে মাটি ফেলে সে গৃহ থেকে গৃহহীনেরা যারা গৃহ পেয়েছে তারা বিতাড়িত হয়েছে। আজকে তারেক জিয়া শেখ হাসিনার উন্নয়নকে ম্লান করতে চান। আপনারা দেখেন পদ্মা সেতুতে আজকে কি হচ্ছে, পিলার থেকে মাটিগুলো তুলে নেওয়া হচ্ছে পদ্মা সেতুটাকে বিলীন করে দেওয়ার জন্য। গত কোরবানির ঈদে মেট্রো রেলের সেখানে গরুর হাট বসিয়েছে মেট্রো রেলকে ধ্বংস করার জন্য। আমাদের এলাকার কথা বলবো, জননেত্রী শেখ হাসিনা বারবার সহযোগিতা দিয়ে আমাদের অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ ক্লোজার আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব 250 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে। সেই ক্লোজারকে নদীর গর্ভে বিলীন করে দিয়ে সেখান থেকে বালু তুলে মাটি এনে বিলীন করে দিয়ে আমাকে 1 নম্বর আসামি করে মামলা করা হয়েছে। অথচ আমি এলাকায় নেই। এই অবস্থা চলছে এদেশে। আপনারা জানেন 2024 সালের 5 অগাস্ট মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সুদখোর ইউনূস জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করে। ইউনূসগণের দুঃশাসনের কথা বললে সারাদিনে শেষ হবে না। বাংলাদেশের অর্থনীতি আজকে তলানিতে। ইউনূসগণের দুঃশাসনের আমাদের সকল সেক্টর ধ্বংস হয়ে গেছে। আজকে সে বিষয়ে আর বেশি কিছু এখন বলতে চাই না। অতীতে অনেকবার অনেক অডিওতে অনেক লেখালেখিতে এগুলা লিখেছি। আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা যখন দেখতে পেলাম একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনূসগণ দেশরত্ন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দিয়েছে, আমি আজকে জনগণের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। যে কারণে প্রিয় নেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, ইচ্ছায়িত অনেক জঘন্য অপকর্ম করে তারেক জিয়া, খালেদা জিয়া আর এরশাদ সাহেবেরকে ফাঁসি হয়েছে। খালেদা জিয়ার আমলে তারেক জিয়াই প্রভাব প্রতি নিয়ে কাজ করত, হাওয়া ভবন তৈরি করেছে। 21 অগাস্ট 2006 সাল
21শে অগাস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে জননেত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল তারেক জিয়া। বেগম আইয়ুব রহমান সহ 24 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে। এটা কি গণহত্যা নয়? এই খালেদা জিয়ার আমলে গোবিন্দগঞ্জে 2005 সালে 18 জন কৃষক সারের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে জীবন দিতে হয়েছে। এটা কি গণহত্যা নয়? বাংলাদেশে তারেক মুজাহিদিরা 10 ট্রাক অস্ত্র এনেছিল ভারতকে অস্থিতিশীল করার জন্য। এটা কি দেশদ্রোহিতা নয়? খালেদা জিয়ার আমলে আমাদের দলের শাহ এস.এম. কিবরিয়া, আসানুল্লাহ মাস্টার, খুলনার মমতাজ বাই সহ আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এগুলা কি গণহত্যা নয়? এরশাদ সাহেব ওনার ক্ষমতার আমলে আমাদের দলের অনেক নেতাকে হত্যা করেছে। মইজউদ্দিন, নূর হোসেন, আমাদের দলের বাহিরে ছিল ডক্টর মিলন, আমাদের ছাত্রলীগের সেলিম, দেলোয়ার, তিতাস, রাহুল বসুনিয়া, এরা সহ আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এরশাদ সাহেব। এটা কি গণহত্যা নয়? তাহলে ওনাদের কেন ফাঁসি হলো না? ওনাদের কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হলো না, যেখানে আইন করে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বিচার করছে? ওনারা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছে? ওনাদের কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কি ওনাদের বিচার হয়েছে আইন করে? আবারও বলছি, আপনাদের বিবেকের কাঠগড়ায় এই প্রশ্নগুলো রেখে যেতে চাই। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট ইউনূস অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছিলেন, আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তার পরের দিন এই ফখরুল সাহেব বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে আমরা স্বস্তি পেয়েছি। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। এরপরের ইতিহাস আপনারা জানেন। ফ্যাসিস্ট ইউনূস বিগত 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন
ঘোষণা করেছে। নির্বাচনের 3 দিন আগে কি হলো? ফ্যাসিস্ট ইউনূস, তারেক জিয়া এবং ডাক্তার শফিক তাদের সম্মিলিত সিদ্ধান্তে আমেরিকার ডিপ স্টেটের সাথে আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করল, যেই এগ্রিমেন্টে তারেক জিয়া পায়খানা প্রস্তাব করতে গেলেও আমেরিকার অনুমতি লাগবে। কাদের সাথে এটা করা হয়েছে? এটা যে ওনারা করেছে এটা দিবালোকের মতো সত্য। তারেক সাহেবের পররাষ্ট্রমন্ত্রী ওই যে ডিপ স্টেট রহমান, যাকে আমি বলি খলিলুর রহমান, আবার আমেরিকাতে ওনার নাম হচ্ছে রজার রহমান। রজার রহমান সাহেব বলেছেন ইউনূস সাহেব একা এই এগ্রিমেন্ট করে নাই, এটার সাথে তারেক সাহেব এবং ডাক্তার শফিকের সহমত ছিল। কথা বলার পরে তারেক সাহেব এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাই। ডাক্তার শফিক সাহেব সাদা শকুন, উনি বলেছেন আমরা এই এগ্রিমেন্টের সাথে ছিলাম না, মিথ্যু, এদের জন্ম মিথ্যার উপর, এরা জন্মলগ্ন থেকে মানুষ হত্যা, মানুষের পা কাটা, রোগ কাটার রাজনীতি করে, যারা 1971 সালে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মাওদের ইজ্জত নষ্ট করেছে, আমার বাবার সামনে আমার মায়ের ইজ্জত নষ্ট করেছে, আমার মায়ের সামনে আমার বোনের ইজ্জত নষ্ট করেছে। সেই 71-এর যুদ্ধ অপরাধী আজকে তারা জাতীয় সংসদে কিভাবে কথা বলে? আর ফ্যাসিস্ট ইউনূসের সানাপোদারা, আমি কোনোদিন ওই দলের নামটা নিই না, আমি নিব না, এটা কোনো দল না, এটা জামাতের বিধি। এই নষ্টরা আজকে জাতীয় সংসদ, এটা একটা পবিত্র স্থান, সেই পবিত্র স্থানকে অপবিত্র করছে, নোংরামি করছে। দুঃখজনক হলেও সত্য। তারেক জিয়া ক্ষমতায় এসে আজকে কি করল? অধ্যাদেশের মাধ্যমে ফ্যাসিস্ট ইউনূস আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা উনি আইনে পরিণত করলেন। তারেক সাহেব ভালো করেছেন। আপনি কি বলেন নাই বিদেশি সংবাদ মাধ্যমের সাথে যে আমরা কোনো দল নিষেধাজ্ঞার পক্ষে নেই, আমরা কোনো দলের নিষেধাজ্ঞার পক্ষে থাকলে আমার দলটাও একসময় নিষেধাজ্ঞার আওতায় পড়বে, এ কথাটা বলেন নাই? আরবারও বলবো, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। তারেক সাহেব হাওয়া ভবনে বসে কি করছে? খাম্বা লাগাইছে, তার নাই, বিদ্যুৎ নাই। এখন মাঝে মাঝে হজরত ওমরকে ফলো করতে চায়, এরে নষ্ট। তারেক সাহেব হজরত ওমর সাজতে চান মাঝে মধ্যে। আপনার এসব নাটক এদেশের জনগণ বুঝে গেছে, এগুলা করবেন না।
বন্ধ করেন, হামের টিকার ব্যবস্থা করেন। আমার এই বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ শিশু হাম সংক্রমণে আক্রান্ত, তারা আজকে মৃত্যুর প্রহর গুনছে। এ পর্যন্ত প্রায় 1000-এরও বেশি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এটার জন্য ফ্যাসিস্ট ইউনূস এবং আপনাকে গণহত্যা হিসাবে সাব্যস্ত করে আপনাদেরকে আদালতের গানও করা হবে। কেউ যদি মামলা না করে, আমি ইনশাল্লাহ মামলা করব আপনাদের বিরুদ্ধে, যদি বেঁচে থাকি। এটা গণহত্যা, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। নির্বাচন করলেন, কি নির্বাচন করছেন? 12 তারিখে, 11 তারিখের আপনার মাগরিবের সময় হইতে ভোট ডাকাতি শুরু করে দিয়েছে। 12 তারিখে ভোট খেলাই সারাদিন। আগের যে সিদ্ধান্ত, সিট ভাগাভাগির যে আপনাদের মাস্টার প্ল্যান, সেটা ভিত্তিতে বিএনপিকে বিজয়ী ঘোষণা করছে। এটা কোনো নির্বাচন? আর আপনারা বলেন আওয়ামী লীগ রাত্রের ভোট করছে, আপনারা কি দিনে ভোট করছেন? আপনারা কি প্রিপেয়ার ইলেকশন করছেন? আপনারা তো আওয়ামী লীগকে নির্বাচন করতে দেননি, কারণ আওয়ামী লীগের এদেশের 70% মানুষ যদি না থাকে আমি ইজ্জত করবো। এরা আওয়ামী লীগের পক্ষে না, মুক্তিযুদ্ধের পক্ষে না, এরা হচ্ছে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। এই মানুষগুলো সব মিলিয়ে 70 থেকে 75% হবে। আপনারা সেজন্য আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি। প্রিয় বন্ধুরা, আমি আজকে তারেক সাহেবকে বলতে চাই, বানামতির খেল আর খেলবেন না। জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীর, মুক্ত চিন্তার মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, তাদের মামলাগুলো প্রত্যাহার করেন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছেন সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে এনে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেন। শেখ হাসিনা ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না। অন্যথায় আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ দেশরত্ন শেখ হাসিনার ডাকে এমন দুর্বার আন্দোলন শুরু হবে যে দুর্বার আন্দোলনের কাছে আপনি নতি স্বীকার করে ক্ষমতা ছেড়ে দিয়ে বঙ্গোপসাগরে পড়তে হবে, এর বিকল্প নেই। আমরা বাংলাদেশে 5 অগাস্টের পরবর্তী পর্যায়ের এই দৃশ্যগুলো আর দেখতে চাই না। আমার প্রিয় বাংলাদেশ এভাবে ধ্বংস হয়ে যাবে, এটা চলতে দেওয়া যায় না। আমরা এর অবসান চাই। এদেশে যারা বুদ্ধিজীবী আছেন, যারা সুশীল সমাজ আছেন, তাদের মুখে তো কথা নেই। একটু কথা বলেন, সত্য কথাটুকু বলেন।
আমরা আওয়ামী লীগ যেগুলা ত্রুটি করছি সেগুলোর জন্য আমি ব্যক্তিগতভাবে আমার এলাকায় আমি ক্ষমা চেয়েছি। আমাদের ত্রুটি ছিল, আমরা কি ত্রুটি বিচ্ছুতির ঊর্ধ্বে নাকি ভাই? আমরা ত্রুটি বিচ্ছুতির ঊর্ধ্বে না, আমরাও ভুল ত্রুটি করছি। আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব বলছে আমরা বাংলাদেশে ফিরে গেলে আমরা আমাদের ত্রুটির জন্য আমরা জনগণের কাছে ক্ষমা চাইব। আমরা কি ফ্যাসিস্টিয়ানস, হ্যাঁ, দি ফেস্টেড রহমান, তারেক রহমান আর ডাক্তার শফিক যুদ্ধাপরাধীর কাছে আমরা ক্ষমা চামু। হ্যাঁ, আমরা জনগণের কাছে ক্ষমা চামু। ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? শ্রীমতী ইন্দিরা গান্ধী ওই যে জরুরি আইন ঘোষণা করি এরপরে ভারতে ক্ষমা চাইছে না, অপরাধ কি? জনগণের কাছে ক্ষমা চাইতে অপরাধ কি? আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা ত্রুটি করি, আমরা জনগণের কাছে ক্ষমা চাইব, অবশ্যই চাইব, অবশ্যই চাইব। আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে। আপনাদের অপকর্মের জন্য আপনারা আগে যুদ্ধ অপরাধী যারা, তারা যুদ্ধ অপরাধের জন্য ক্ষমা চান। তাদের যারা যে অপকর্ম বিগত জীবনে করছেন, এখন করতেছেন, এগুলোর জন্য আপনারা ক্ষমা চান। আর ইউনুসের সানাফোনারা রিক্সার ভাড়া ছিল না, রিক্সার ভাড়া দিতেই তো না, তারা আজকে বাড়ি গাড়ির মালিক। তারা বিদেশে যায়, সুইস ব্যাংকে টাকা পাচার করছে। তারেক সাহেব ওই যে লন্ডনে যে ডলারগুলা নিছিলেন ওই যে বন্দরের ভাগাভাগি যেটা করছেন প্যাসিস্ট ইউনুসের লগে, টাকা এগুলা কি করছেন? ডলার এগুলা কি করছে? চট্টগ্রাম বন্দরের ইজাদার ডলার এদেশে মানুষ ভুলে গেছে। এসব খেলা বন্ধ করেন। আপনার মুখোশ উন্মোচিত হয়ে গেছে। শিশুরা হাম সংক্রমণে মৃত্যুর ভর গুনছে, আর আপনি আপনার মেয়েকে নিয়ে আপনি সিনেমা দেখেন। হ্যাঁ, আপনি ইন করি মানে পড়েন না, শার্ট পরেন না, আপনি ইন করেন না। আপনি কোন দেশের কোন নেতার পদাঙ্ক অনুসরণ করি এ কারবার করছেন, এগেন মানুষ বুঝে এসব শয়তানি। তাফিকের লগে হাত মিলান, ইয়া ধরে দিয়ে আবার রুমাল দিয়ে ফুসি এলাম, হাতে মুছি এলাম। এগুলা করবেন না। সোজা কথা, আপনার আব্বা ভুল ত্রুটি করলেও একজন মুক্তিযোদ্ধা, আমি শ্রদ্ধা করি ওনাকে। আপনার মাকেও বিভিন্ন কারণে আমি কিছু কিছু কারণে শ্রদ্ধা করতাম। হোয়ালেয়া নথাকলেও আঙ্গু নোয়াখালিয়া গুনে কয় উনি বলে বাল্যা শিক্ষা অনার্স পাস করছে, নোয়াখালিয়া দুষ্ট পোলাও বলে কয়। আর আপনি বলে মেট্রিকের সার্টিফিকেট এইটাও বলে কজাল। আচ্ছা, যাই হোক, তারপরেও তো আপনার রাষ্ট্র সালাম, এদেশের মানুষ মানিয়ে নিতেছে, আমাদের তো সমস্যা নাই। সালাম, আপনি সালাই যান, তবে দেশের মানুষকে একটু স্বস্তি দেন। মানুষ ঘুমাইতে পারে না। প্রচুর মানুষ আমাদের কাছে মোবাইল করে বলে যে ঘুমাইতে পারি না, কোন সময় কী হয়। আমার এলাকায় গত এই আপনাদের নির্বাচনের পর থেকে প্রতিদিন ডাকাতি হচ্ছে, প্রতিদিন ডাকাতি হচ্ছে। এগুলো বন্ধ করি দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কি করবেন একটা সিদ্ধান্ত নেন। আপনি যেহেতু দায়িত্বে আছেন, যেভাবে হোক নির্বাচিত হয়েছেন তো দায়িত্বে যেহেতু আছেন, আমাদের দেশের বুদ্ধিজীবীরা আছে, সুশীল সমাজ আছে, তারপরে রাজনৈতিক দল আছে, সবাইকে
নিয়ে যদি একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারেন দেশের গণতান্ত্রিক দ্বারা তা ফিরিয়ে আনার জন্য, তাহলে আপনি ইতিহাসের পাতায় স্থান করে নিতে পারবেন। আমি স্পষ্ট বলি, আপনি এসব বিটলামি কিলে করেন? হ্যাঁ, আপনি আজকে আওয়ামী লীগের দমকান। আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকাতে বাড়ি করে থাকতে পারে না। আজকে লক্ষ লক্ষ নেতাকর্মী ফেসিস্ট ইউনুস ঢুকেছে, আপনিও একই পদাঙ্ক ওই পদাঙ্ক অনুসরণ করি আপনি সে কাজে করতেছেন। আমাদের লোকজনের জামিন হয়, আপনি জেল গেটে আসলে আরেকটা মামলায় সোন অ্যারেস্ট দেখায় আবার জেলে নিক্ষেপ করেন। এগুলা কি শুরু করছে? জামিনের ক্ষেত্রেও আপনি বাধা প্রদান করছেন। চতুর্থ পঞ্চম শ্রেণীর নেতাদেরকে, নেতাকর্মীদেরকে আপনি জামিন দিচ্ছেন, অথচ প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নেতারা জামিন পাচ্ছে না। আমির হোসেন আমুর মতো নেতা জামিন পাচ্ছে না। অনেক নেতা আছে, এই যে ফারুক খান সাহেব খুব অসুস্থ, উনিও আজকে জামিন পাচ্ছে না। অনেকে আছে অসুস্থ আমাদের দলের, আর যারা অসুস্থ ছিল অনেকে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনার বদৌলতে। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করুন আপনাকে, আমি ছোটোখাটো মানুষ, তারপরেও একদিন আপনি আমাকে ঋণ দিয়েছেন, এখন হয়তো অস্বীকার করবেন। 2021 সালে আমি যখন সাহস করে সত্য কথা বলা শুরু করছি তখন আপনি ঋণ দিয়েছিলেন, এখন ভুলে গেছেন। এখন এগুলা স্মরণ থাকার কথা না, যেহেতু ক্ষমতার মসনদে আছেন, ময়ূর সিংহাসনে আছেন, এখন স্মরণ করার কথা না। আমরা নীতি নৈতিকের কথা নিয়ে রাজনীতি করি, আমরা মুনাফিকি রাজনীতি করি না। যেদিন শেখ হাসিনা বলব সরি যাও, এটা বলে দিছি আগে কি করুন, আমরা মুনাফিকি করতাম না। আমৃত্যু এই আওয়ামী লীগের সাথে থাকব, ছিলাম, আসি, থাকব, সহজ সরল কথা। নিমাদি ফেলাম, মরে যেতে প্রস্তুত আছি। হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি কারোর তো আক্কা করি না, তবে ধমকাবেন না। সাদা শকুনেরা ধমকাবেন না, ইউনুসের সানাপোনারা ধমকাবেন না। তলোয়ারের নিচে আওয়ামী লীগের জন্ম। যে দলের নেতা বঙ্গবন্ধু দীর্ঘ 30 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে, 14টি বছর কারাগার থেকে কারাগারে দিন কেটেছে, তিনবার পাশের কাছতে গিয়ে বাঙালি জাতির জয়গান গেয়েছে, সে নেতার কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে। আপনারা রক্তচক্ষু দেখি শেখ হাসিনা এবং তার দলের কর্মীদেরকে কখনো দমাতে পারবেন না। তারেক সাহেব, আপনি বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চান। জাতীয় দিবসে বিটিভিতে যেখানে বঙ্গবন্ধুর ছবিটা ছিল সেই ছবিটাকে সরিয়ে আপনি আপনার পিতা জিয়াউর রহমানের ছবিটা সেখানে দিয়েছেন। আপনি আপনার পিতাকে স্বাধীনতার ঘোষক বলেন, কিন্তু আপনার পিতা জীবিত থাকাকালীন সময়ে কোনোদিন বলে নাই আমি স্বাধীনতার ঘোষক। এখন আপনারা এই কথাগুলো বললে তার আত্মা কষ্ট পাইতেছে। আপনারা যখন এই কথাগুলো বলেন, কবরে থাকি তার আত্মা কষ্ট পাইতেছে যে এই মিথ্যাচার যে আপনারা করতেছেন। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলবেন, দেওয়ালে টাঙ্গানো মুজিবের ছবি ভেঙে ফেলা যাবে, কাগজের মুজিব ছিঁড়ে ফেলা যাবে, ভাস্কর্যের মুজিবকে ঘুরিয়ে দেওয়া যাবে, ভাস্কর্যের মুজিবের উপর প্রস্তাব করা যাবে। বহু আন্দোলনের সূতিকাগার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর
বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া যাবে। বঙ্গবন্ধুর হাতে গড়া সেনাবাহিনীর সদর দপ্তরে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অপমান করে ভাঙচুর করা যাবে। ইতিহাসের পাতার মুজিবকে মুছে ফেলা যাবে। মানুষের হৃদয়ের মুজিবকে কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না। তুমি গোলাপ ভরা ফুলদানি ভেঙে ফেলতে পারো, কিন্তু বাতাস থেকে কখনো গোলাপের গন্ধ মুছে ফেলতে পারবে না। হে পিতা, তোমার রক্তের কাছে ঋণী জননী জন্মভূমি, অসত্যের কাছে কবুনত নয় হবে সেই বয়ে কাপেকা পুরুষ, লড়ে যায় বীর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ।